হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করতে চলেছি অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাস। একটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, যদিও ক্লাসটা খুব ছোট হয়েছে। বিশেষ প্রবলেম থাকার জন্য গতকালকের ক্লাসটা খুব বড় একটা করতে পারিনি। তবে আজকে নর্মাল যেরকম ক্লাস হয় যত মিনিটে ততটুকুই করার চেষ্টা করব, এবং যেই অঙ্কগুলো করব প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি হেল্পফুল হবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতার বয়স কত? বীজগণিত ছাড়া যদি করি কিভাবে করা যায়? পিতা আর পুত্র, একদিকে লিখিনি পিতা, আরেকদিকে পুত্র। ওকে, পিতা পুত্র। পিতা আর পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। মানে পিতার বয়স 8 ভাগ বা 8 ইউনিট হলে পুত্রের বয়স হচ্ছে 3 ইউনিট। ওকে, এটা বর্তমানে। আচ্ছা, আমি একটা চেষ্টা করব একটা ভিডিও বানানোর বয়স সংক্রান্ত। হ্যাঁ, বয়স সংক্রান্ত যত প্রবলেম হয় লেস টেস্ট লাগিয়ে একদিন আমি একটা প্রোভাইড করে দিব। বয়সের যত প্রবলেম হয়, যদি বড় হয় হবে, বয়সের যত রকম অঙ্ক হতে পারে আমি সমস্ত বয়সের অঙ্ক একসাথে করে একটা ভিডিও প্রোভাইড করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে, কারণ বয়স সংক্রান্ত একটা অঙ্ক আসেই, সেই গড় টোর লাগিয়ে পার্সেন্টেজ অনুপাত নানাভাবে লেস টেস্ট লাগিয়ে দেয় প্রত্যেকবারই দেয়। সামনে যে পরীক্ষা আসবে সেগুলোতেও দিবে। তো আমি চেষ্টা করবো সেই ভিডিওটা এর মধ্যেই প্রোভাইড করে দেওয়ার। আর কি বলছে, 10 বছর পরে কি হবে? বয়সের অনুপাত হবে 2:1। ওকে, 10 বছর পরে পিতা আর পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। এবার মন দিয়ে শুনবে একটা জিনিস, বর্তমানে যা বয়স, 10 বছর পরে পিতার বয়স কত বছর বাড়বে বলো দেখি? 10 বছর। আর এদিকে পুত্রের বয়সে কত বছর বাড়বে? 10 বছর। যেহেতু পিতার বয়সও 10 বাড়ছে, পুত্রের বয়সও 10 বাড়ছে, মন দিয়ে শুনবে আমার ভাষাটা, কনসেপ্টটা কি হবে এখানে। তার মানে পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স সেম থাকবে। এই ধরনের অঙ্ক আগেও অনেকবার করিয়েছি। যারা রেগুলার দেখো হয়তো বোর লাগতে পারে, কিন্তু তোমাদের একটা কথাই বলবো, রিভিশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। চলো আরেকবার রিভাইজ করি, আশা করি ভালোই লাগবে। তাহলে আমি কি বললাম, যেহেতু পিতার বয়স 10 বাড়বে বা পুত্রের বয়সও 10 বাড়বে, এরকম বাড়বে কমবে যাই হোক না কেন, তাহলে বয়সের ডিফারেন্সটা সেম হবে। পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স কত? 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। আর এখন এখানে বলো দেখি পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স কত? 1। তাহলে এটাও পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স, এটাও পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স। এটা বর্তমানে আর এটা 10 বছর পরে। তাহলে কনসেপ্টটা এটাই হবে, পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স বর্তমানে যা হবে 10 বছর পরেও তাই হবে। বর্তমানে পিতা পুত্রের বয়সের ডিফারেন্স 5 ইউনিট, তাহলে 10 বছর পরেও পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স 5ই হওয়া উচিত। তাহলে দুটোকে আমাকে কি করতে হবে বলে দেখি? সমান করতে হবে। যদি সমান থাকে তাহলে তো খুবই ভালো, নাহলে সমান বানাতে হবে। কিভাবে সমান বানাবো? এটা 5 আছে, এটাকে 5 বানাতে গেলে এখানে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 ওকে 5। ডিফারেন্সকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে বলে দেখি এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10। এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, 5 ওকে 5। বুঝে গেল কি বললাম? তাহলে এখন দেখো, আগেও বয়সের ডিফারেন্স 5, এখনো 5। দেখো, পিতার বয়স 10 ইউনিট, পুত্রের বয়স 5 ইউনিট, তাহলে দুজনের বয়সের ডিফারেন্স কত? 5। আমার ভাষা বুঝতে পারছো? ওকে, তাহলে পিতার বয়স আগে ছিল 8 ইউনিট, এখন পিতার বয়স 10 ইউনিট। পুত্রের বয়স আগে ছিল 3 ইউনিট, এখন পুত্রের বয়স 5 ইউনিট। তাহলে আমি যদি বলি পিতার বয়স কত ইউনিট বাড়লো? 8 থেকে 10 হলো, কত ইউনিট বাড়লো? 2 ইউনিট। আর পুত্রের বয়স 3 থেকে 5 হলো, কত ইউনিট বাড়লো বলো দেখি? 2 ইউনিট। যেদিকেই কম্পেয়ার করো, তাহলে পিতার বয়স কত ইউনিট বাড়ছে? 2 ইউনিট। আর প্রশ্নে 10 বছর পরে বলছে, বলো দেখি প্রশ্নে কি বলছে? পিতার বয়স 10 বছর বাড়বে। আমার ভাষা বুঝতে পারছো? পিতার বয়স কত বছর বাড়বে? 10 বছর। আর পুত্রের বয়সও 10 বছর বাড়বে, যেদিকেই কম্পেয়ার করো। তাহলে আমি কি বলছি? আমি যদি বলি পিতার বয়স কত ইউনিট বাড়ছে, তাহলে বলবে 2 ইউনিট। আবার যদি বলি রিয়েল ভ্যালু দিয়ে বলো পিতার বয়স কত বছর বাড়ছে? 10 বছর। আমার ভাষা বুঝতে পারছো? দুটো কিন্তু সেম জিনিস। আমি যদি বলি 2 ইউনিট কি? পিতার বয়স 2 ইউনিট বাড়বে। আবার যদি বলি 10 বছরটা কি? পিতার বয়স 10 বছর বাড়বে। দুটো সেম জিনিস। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে 2 এর ভ্যালু কত বলতে পারি? 10। কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। 2 কে 5 দিয়ে গুণ করলে 10 হয়। 2 ইউনিট মানে বোঝাচ্ছে 10 বছর। এবার আমাকে বার করতে কি হবে? বর্তমানে পিতার বয়স কত। 2 ইউনিটের ভ্যালু যদি 10 বছর হয়,
বর্তমানে পিতার বয়স 8 ইউনিট, 8 ইউনিটের ভ্যালু কত, এটাকেও 5 দিয়ে গুণ করব, তার মানে 5 8 40 বছর। আমার ভাষা বুঝতে পারছো? পিতার বয়স 2 ইউনিট বাড়ছে, কিন্তু প্রশ্নে বলছে 10 বছর বাড়বে। তো যেহেতু দুটো সেম জিনিস, তার মানে 2 ইউনিট রিপ্রেজেন্ট করছে 10 বছরকে, 5 দিয়ে গুণ করলে আসে। তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 8 ইউনিট, 8 ইউনিট রিপ্রেজেন্ট করবে 5 8 40 বছরকে, তার মানে বর্তমানে পিতার বয়স 40 বছর। এটি অ্যান্সার। দেখো 2 নম্বরে কি বলছি, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। 10 বছর আগে পিতার বয়স বলছে পুত্রের বয়সে 3 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয়। তাহলে 10 বছর আগে কি ছিল, 10 বছর আগে পিতার বয়স, পিতা আরেকদিকে লিখিনি পুত্র, মাঝখানে লিখিনি বর্তমানে, আর এখানে লিখিনি 10 বছর আগে। ওকে, বর্তমানটা মাঝখানে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আরে সরি, একটু বাদিকে চাপিয়ে লিখি, তাই না? 10 বছর আগে, আর এখানে লিখলাম 10 বছর পরে। তাহলে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। তাহলে পুত্রের বয়স যদি 1 ইউনিট হয়, তাহলে পিতার বয়স কত হবে? 3 গুণ মানে 3 ইউনিট। যে কোনো ধরা যেতে পারে, এটা x ধরলে এটা 3x, এটা 5 ধরলে এটা 15। পুত্রের বয়স যদি 6 ইউনিট ধরো, পিতার বয়স 3 গুণ, তার মানে 18 হবে। তাহলে দুটোর অনুপাত করলে কত হয়? 3:1। এটা 10 বছর আগে। বর্তমানেরটা জানি না। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে, পুত্রের বয়স যদি 1 ইউনিট হয়, পিতার বয়স হবে দ্বিগুণ, তার মানে 2 ইউনিট। পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে, তার মানে পুত্রের বয়স যদি হয় 1 ইউনিট, তাহলে তোমরা বলবে পিতার বয়স দ্বিগুণ, তার মানে 2 ইউনিট হবে। আমার ভাষা বুঝতে পারছো? এটা ছিল 10 বছর আগে, এটা 10 বছর পরে। বর্তমানের কোনো ডাটা দেওয়া নেই। আচ্ছা, দেওয়া নেই, ঠিক আছে, আমরা আস্তে আস্তে বার করতে পারবো। একটা জিনিস আমায় বলো দেখি, আমরা কনসেপ্ট কিন্তু এই প্রথম প্রবলেমটা যে কনসেপ্ট দিয়ে আমরা অঙ্কটা সলভ করছি, এটাও সেম কনসেপ্ট। 10 বছর আগে পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স ছিল কত? 2। তাহলে 10 বছর পরেও পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স এখন কত? দেখো 1। 10 বছর আগে ছিল 2, আর 10 বছর পরে পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্স হচ্ছে 1। দুটো কি সেম? না, প্রথম কাজ সেম বানাতে হবে। আমার ভাষা বুঝতে পারছো? পিতা আর পুত্রের বয়সের ডিফারেন্সকে সেম বানাবো। কিভাবে বানাতে পারি? এটা 2 আছে, সিম্পল, এটাকে 2 দিয়ে গুণ করলে এটাও 2 হবে। এবার মন দিয়ে শুনবে, শুধু ডিফারেন্সকে 2 দিয়ে গুণ করে দিলাম হবে কি? না, ডিফারেন্সকে 2 দিয়ে গুণ করা মানে এদিকে পিতার বয়সও 2 গুণ হবে, 2 দুগুণে 4 ইউনিট, এদিকে পুত্রের বয়সও 2 গুণ হবে, 2 কি 2 ইউনিট। দেখো পিতার বয়স 4 ইউনিট, পুত্রের বয়স 2 ইউনিট, দুজনের ডিফারেন্স কত? 2 ইউনিট। বুঝা গেল? ডিফারেন্সকে যত দিয়ে গুণ করবে, এদিকেও তত গুণ হবে, এদিকেও তত গুণ হবে। তাহলে এবার বলো দেখি, পিতার বয়স আগে কত ছিল? 3 ইউনিট, পুত্রের বয়স ছিল 1 ইউনিট, আর 10 বছর পরে পিতার বয়স হবে 4 ইউনিট, আর পুত্রের বয়স হবে কত? 2 ইউনিট। এবার একটা জিনিস আমায় বলো দেখি, আমি যদি বলি ইউনিট দিয়ে বলি, ইউনিট দিয়ে বোঝা তো খুব সিম্পল। পিতার বয়স আগে ছিল 3, এখন হলো 4, কত ইউনিট বাড়ালো? 1 ইউনিট। এবার রিয়েল ভ্যালু দিয়ে যদি বলি, বর্তমান থেকে 10 বছর আগে, 10 বছর আগে যা বয়স ছিল, বর্তমানে বয়স 10 বছর বাড়বে। দেখো বুঝতে পারো কিনা। 10 বছর আগে যা ছিল, যে তুমি নিজেকে দিয়ে ভাবো, তোমার বয়স 10 বছর আগে যা ছিল, এখন বয়স নিশ্চয়ই 10 বছর বেশি হয়েছে। তাহলে 10 বছর আগে যা ছিল, বর্তমান বয়স 10 বছর বেশি হবে। 10 বছর পরে বয়স আরো 10 বছর বাড়বে। দুটো 10 কোন জায়গা থেকে আসলো, এই জায়গাটা স্টুডেন্টদের সবচেয়ে বেশি কনফিউশনে ফেলে দেয়। তাহলে মন দিয়ে শুনবে, খুব সিম্পল জিনিস, বুঝার চেষ্টা করো, প্রত্যেকে বুঝবে। 10 বছর আগে যা বয়স ছিল, বর্তমান বয়স 10 বছর বেশি হবে। বর্তমানে যা বয়স হবে, 10 বছর পরে বয়স আরো 10 বছর বাড়বে, তাই না? তোমার বর্তমান বয়স যা, 10 বছর পরে বয়স কত হবে? বর্তমান বয়স 18 হলে 10 বছর পরে 28 হবে, বর্তমান বয়স 20 হলে 10 বছর পরে 30 হবে, 10 বাড়বে। তাহলে এইখানে 10 বাড়ছে, এখানে 10 বাড়ছে, 10 10 বলো দেখি টোটাল কত বছর বাড়ছে? 20 বছর। বুঝতে পারছো? যে কোনো দিকে কম্পেয়ার করতে পারো, পুত্র দিয়েও করতে পারো, পিতা দিয়েও করতে পারো। আমি মনে করো পিতা দিয়ে করছি। তাহলে আমি যদি বলি পিতার বয়স কত ইউনিট বাড়ছে? 1 ইউনিট। কত ইউনিট বাড়ছে বলো দেখি ফ্রেন্ডস? 1 ইউনিট। আবার যদি বলি রিয়েল ভ্যালু দিয়ে বলো কত বছর বাড়ছে? 20 বছর, 10 10 20। তাহলে আমি যদি বলি 20 বছর কি, তোমরা বলবে পিতার বয়স 20 বছর বাড়ছে।
আবার তাহলে যদি বলি 1 ইউনিট নাকি পিতার বয়স 1 ইউনিট বাড়ছে, এটা কি পিতার বয়স এতটুক বাড়লো, টোটাল 1 ইউনিট বাড়ছে। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলি পিতার বয়স কত বছর বাড়ছে, 20 বছর বাড়ছে, অর্থাৎ দুটো কি সেম জিনিস না? এটা কি প্রবলেম হচ্ছে কি বুঝতে? দুটো সেম জিনিস, এটা কি পিতার বয়স বাড়লো, এটা কি এটাও পিতার বয়স বাড়লো, যেহেতু দুটো সেম জিনিস একের ভ্যালুই 20। 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 20 বছরকে, কত দিয়ে গুণ করলে আসে? 20 দিয়ে। 1 ইউনিটের ভ্যালু 20, তাহলে পিতার বয়স যে কোনো একটা বার করো, 10 বছর আগে বা পরে। আচ্ছা মনে করো আগেরটাই বার করি, 10 বছর আগে পিতার বয়স ছিল 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? এটাকেও 20 দিয়ে গুণ করো, 3 20 60 বছর। আমাকে কি কোনটা বার করতে বলছে বলো দেখি? হ্যাঁ, আমাকে পিতার বয়সে বার করতে বলছে। দাঁড়াও 1 মিনিট, এটা অ্যান্সার না। এটা বুঝতে পারছো? প্রথম কাজ ডিফারেন্সকে সেম বানাবে, বানানোর পরে দেখলাম পিতার বয়সে 1 ইউনিট বাড়লো। এবার রিয়েল ভ্যালু দিয়ে বার করার চেষ্টা করো পিতার বয়স কত বাড়লো। 10 বছর আগে থেকে বর্তমানে আসলাম, 10 বছর বাড়লো। বর্তমান থেকে 10 বছর পরে গেলাম, আরো 10 বছর বাড়লো, 10 10 20 বাড়লো। তা আমি রিয়েল ভ্যালু দিয়ে যদি বলি 20 বাড়ছে, আবার ইউনিট দিয়ে যদি বলি 1 ইউনিট বাড়ছে। তার মানে 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 20 বছরকে, তাহলে 3 ইউনিট রিপ্রেজেন্ট করবে 3 20 60 বছরকে। দাঁড়াও এবার 60 অ্যান্সার না। 10 বছর আগে পিতার বয়স 60 থাকলে বর্তমান বয়স কত হবে? 10 বাড়বে। 10 বছর আগে পিতার বয়স ছিল 60, বর্তমান বয়স সিম্পল 10 বাড়বে। 10 বছর আগে 60 থাকলে এখন বয়স 10 বাড়বে, তার মানে 60 যোগ 10 অর্থাৎ 70। বুঝা গেল? 10 বছর পরেরটা দিয়েও বার করতে পারো। 10 বছর পরে পিতার বয়স ছিল 4 ইউনিট, 4 এর ভ্যালু 80, তাহলে বর্তমান বয়স 80 - 10 70 হবে। বুঝা গেল? যেভাবেই বার করো, তার মানে অ্যান্সার হচ্ছে 70 বছর। আশা করি ক্লিয়ার। দেখো 3 নম্বরে কি বলছে, এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7, সেম কনসেপ্ট, যদিও বয়সের অঙ্ক না, কনসেপ্ট সেম হবে। এবং বে এর অনুপাত 4:3। যদি উভয়ই সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে তবে তাদের আয়ের সমষ্টিগত, মানে সাপ্তাহিক আয়ের সমষ্টিগত। তো মন দিয়ে শুনবে, যারা রেগুলার দেখো তোমরা হয়তো বলতে পারো যে অঙ্কগুলো তো আগেও করানো হয়েছে, অবশ্যই করানো হয়েছে, আজকে আবার করছি কেন? বারবার বলছি অঙ্কের রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, আচ্ছা যদি পারো তুমি অঙ্কগুলো, তবু বলবো আরেকবার ভিডিওটা দেখে নাও, আরো নিজেকে চালিয়ে নাও। বুঝা গেল? আচ্ছা তাহলে আয়ের অনুপাত কত দেওয়া আছে বলো দেখি? আয়ের অনুপাত হচ্ছে 9:7। আচ্ছা বের অনুপাত কত বলছে বলো দেখি? বের অনুপাত হচ্ছে 4:3। আয়ের অনুপাত 9:7 আর বের অনুপাত হচ্ছে 4:3। বলছে উভয়ই মানে সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে। আচ্ছা দেখো, সঞ্চয় মানে কি বলো দেখি? আয় আর ব্যয়ের ডিফারেন্স কি আমরা কি বলি? সঞ্চয়। আয় আর ব্যয়ের ডিফারেন্স। দেখো দুজন ব্যক্তির যেহেতু সঞ্চয় সেম, 200 টাকা করে সঞ্চয় করছে, তার মানে এখানে যে আয় আর ব্যয়ের ডিফারেন্স, এটাকেই তো সঞ্চয় বলি। এখানে আয় আর ব্যয়ের ডিফারেন্স, এটাই তো সঞ্চয়। যেহেতু দুজনেই সেম সঞ্চয় করছে, মন দিয়ে শুনবে, তাহলে দুজন ব্যক্তির আয়ের ডিফারেন্স আর ব্যয়ের ডিফারেন্স দুটো সেম হওয়া উচিত। যেহেতু এদিকেরটা সেম, যেহেতু সঞ্চয় সেম হচ্ছে, সঞ্চয় বলতে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়। যেহেতু দুজন ব্যক্তি সেম সঞ্চয় করছে, মন দিয়ে শুনবি, যেহেতু দুজনের সঞ্চয় সেম সঞ্চয়, তাহলে দুজন ব্যক্তির আয়ের ডিফারেন্স আর ব্যয়ের ডিফারেন্স দুটো সেম হবে। দেখো এতটুক জায়গা তোমরা ধরতে পারছো কিনা? যেহেতু তারা সেম সঞ্চয় করছে, তাহলে দুজন ব্যক্তির আয়ের ডিফারেন্স আর ব্যয়ের ডিফারেন্স দুটো সেম হবে, মানে ওই আগের কনসেপ্টই। তাহলে বলো দেখি আয়ের ডিফারেন্স কত? 9 থেকে 7 বাদ দিলে 2, আর ব্যয়ের ডিফারেন্স কত? 1। 4 থেকে 3 বাদ দিলে 1। দেখো তো দুটো কি সেম জিনিস না? তোমরা বলবে আয়ের ডিফারেন্স 2 ইউনিট কিন্তু ব্যয়ের ডিফারেন্স 1 ইউনিট, দুটো তো সেম হচ্ছে না। তাহলে প্রাথমিক কাজ হচ্ছে দুটোকে সমান বানাবো। তাহলে 2 আছে, এটাকে 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ করবো, 2 ও কি 2। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকেও 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8। এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6। আমার ভাষা বুঝতে পারছো? এটাকে 2 দিয়ে গুণ করা মানে একটু আগে বললাম ডিফারেন্সকে 2 দিয়ে গুণ করা মানে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, এটাতেও 2 দিয়ে গুণ করতে হবে। দেখো বুঝো কিনা? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে 4 দুগুণে 8, এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হলো তো 200 বার। আচ্ছা তাহলে আমি যদি বলি এখানে কি দুজন ব্যক্তির হিসেবে দেওয়া আছে এ আর বি। ও এ আর বি, চলো এর আয় 9 ইউনিট আর এ খরচ করে 8 ইউনিট, আর বি এর আয় 7 ইউনিট, বি খরচ করে 6 ইউনিট। যেদিকে খুশি কম্পেয়ার করতে পারো, হ্যাঁ এ দিয়েও করতে পারো, বি দিয়েও করতে পারো। আচ্ছা বি এর দিকে জায়গা আছে, বি দিয়ে কম্পেয়ার করি, আশা করি কেউ খারাপ পাবে না। আচ্ছা বলো দেখি বি
ইনকাম করে কত 7 ইউনিট, বি খরচ করে কত 6 ইউনিট। তাহলে বলো দেখি বি কত ইউনিট সঞ্চয় করে 7 - 6, তার মানে কত ইউনিট বলো দেখি 1 ইউনিট। বি 7 ইউনিট ইনকাম করে 6 ইউনিট খরচ করে, তাহলে বাকি 1 ইউনিট কি করে সঞ্চয় করে। তাহলে বি এর সঞ্চয় 1 ইউনিট, আর প্রশ্নে বলছে বি সঞ্চয় করবে কত টাকা 200 টাকা, দুজনেই 200 টাকা করে সঞ্চয় করবে। তাহলে আমি যদি বলি 1 ইউনিট কি, এটা বলবে বি এর সঞ্চয়। আবার যদি বলি 200 টাকাটা কি, এটাও বি এর সঞ্চয়। দেখো বুঝতে পারো কিনা, এটাও বি এর সঞ্চয়, এটাও বি এর সঞ্চয়। তো ফ্রেন্ডস তোমাকে মানতেই হবে যেহেতু দুটো সেম জিনিস, 1 ইউনিটের ভ্যালু বা মানি হচ্ছে 200 টাকা। এটাও বি এর সঞ্চয়, এটাও বি এর সঞ্চয়, তার মানে 1 ইউনিটের ভ্যালু বা মান হচ্ছে 200 টাকা। কত দিয়ে গুণ করলে আসে 200 দিয়ে, 200 কে 200। 1 এর ভ্যালু যদি 200 হয়, আচ্ছা আমাকে বার করতে হবে কি তাদের আয়ের সমষ্টি। তাহলে এ এর আয় 9 ইউনিট, 9 এর ভ্যালু কত হবে, এটাকেও 200 দিয়ে গুণ করো, 9 দুগুণে 1800 টাকা। একইভাবে বলো দেখি বি এর আয় হচ্ছে 7 ইউনিট, 7 ইউনিটের ভ্যালু কত, এটাকেও 200 দিয়ে গুণ করো, 7 দিয়ে 200 কে গুণ করলে 1400 টাকা। ওকে, 1 এর ভ্যালু 200 হলে 9 এর ভ্যালু হবে 1800, 7 এর ভ্যালু কত হবে 1400। তার মানে এ এর ইনকাম হচ্ছে 1800 টাকা প্লাস বি এর ইনকাম হচ্ছে 1400 টাকা। তাই দুটোর সমষ্টি কত, যোগ করলে 3200 টাকা। আমার ভাষা বুঝতে পারছো? বি এর সঞ্চয় 1 ইউনিট, প্রশ্নে বলছে বি এর সঞ্চয় 200 টাকা, তার মানে 1 ইউনিট যদি 200 টাকাকে রিপ্রেজেন্ট করে, 9 ইউনিট মানে বুঝাবে 9 দুগুণে 1800 টাকা। আর বি এর ইনকাম 7 ইউনিট, 7 ইউনিট মানে 7 দুগুণে 1400 টাকা। তাহলে এ 1800 টাকা, বি 1400 টাকা, টোটাল ইনকাম কত 3200 টাকা। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। দেখো 4 নম্বরে কি বলছে, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। তাহলে বলো দেখি আগে অ্যাসিড আর জলের অনুপাত কত ছিল, অ্যাসিড আর জল 7:5। অ্যাসিড আর জলের অনুপাত হচ্ছে 7:5। এবার বলছি এটার মধ্যে কি মেশানো হয়েছে বলো দেখি, এটার মধ্যে অ্যাসিড মেশানো হয়েছে। কতটুকু মেশানো হয়েছে জানি না, কিন্তু মেশানোর ফলে নতুন অনুপাত কত হবে 3:2। তুমি বীজগণিত দিয়ে করতেই পারো। এবার যদি ভাবো বীজগণিত ছাড়া করবে, কনসেপচুয়ালিও করতে পারবে। কনসেপচুয়ালি খুব সহজেই করতে পারবে। একটা জিনিস কি তোমাদের আমি বলছি, বোঝানোর জন্য আমি তোমাদের অনেক কিছু লিখে দেখাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি। এর জন্য অনেকটা বড় মনে হচ্ছে তোমাদের অনেক টাইম লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন এই স্টেপগুলো আয়ত্ত করে নিবে, মানে অঙ্কগুলো আয়ত্ত করে নিবে, তখন দেখবে খুব সহজেই মুখে মুখেই তুমি অনেক অঙ্ক সলভ করতে পারবে। বুঝা গেল? তাহলে এখন অনেক বড় মনে হতে পারে, এখন মনে হতে পারে অনেক টাইম কনজিউম, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো খুব বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হবে। আচ্ছা চলো, কি মেশানো হয়েছে বলো দেখি, অ্যাসিড মেশানো হয়েছে। একটু ভাবো, যেহেতু অ্যাসিড মেশানো হয়েছে, তাহলে ভাই বা বোন বা ফ্রেন্ডস যারাই দেখছো দেখো, যেহেতু অ্যাসিড মেশানো হয়েছে, তাহলে জলের পরিমাণ সেম থাকা উচিত। জল বাড়া উচিত না, কমা উচিত না। কেন? জল মেশানো হয়নি বা জল বার করা হয়নি। তো যেহেতু জলের পরিমাণ সেম থাকবে, তাহলে সেই হিসেবে জলের অনুপাতও সেম থাকবে। জলের অনুপাত আগে ছিল 5 ইউনিট, এখন 2 ইউনিট। তাহলে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে জলের পরিমাণকে সেম বানাবো। এই ধরনের অঙ্কে অ্যাসিড মেশানো হয়েছে, জলকে সেম বানাবো। যদি জল মেশানো হতো তাহলে অ্যাসিডকে সেম বানাবো। বুঝা গেল কনসেপ্টটা কি? আচ্ছা কিভাবে সমান বানাবো, 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, জল 10 হয়ে গেল। আর এখানে 2 আছে, এটাকে 5 দিয়ে গুণ করলে এটাও 5 দুগুণে 10 হলো। তাহলে দেখো জল আগেও 10, এখনো 10, সমান হয়ে গেল। দাঁড়াও, কাজ কিন্তু শেষ না। এটাকে 2 দিয়ে গুণ করলে তোমার যদি খারাপ লাগে তাও এটাকে 2 দিয়ে গুণ করতেই হবে। 7 দুগুণে কত 14 ইউনিট। এটাকে 2 দিয়ে গুণ করলে পাশেরটাকে বাধ্যতামূলক 2 দিয়ে গুণ করতেই হবে। এরকম না যে আমার ভালো লাগছে না আমি করব না, তোমার ভালো লাগলেও করতে হবে, ভালো যদি না লাগে তাও করতে হবে, বাধ্যতামূলক। সেম ভাবে বলো দেখি এখানের গল্পটা কি হবে। এটাকে 5 দিয়ে গুণ করছি, এটাকেও 5 দিয়ে গুণ করবে, 3 5 15। তাহলে দেখো জল 10 ইউনিট, 10 ইউনিটই আছে। অ্যাসিড আগে 14 ইউনিট, এখন হলো 15 ইউনিট। আচ্ছা একটা জিনিস আমায় বলো, আগে অ্যাসিড ছিল 14 ইউনিট, ইউনিট আর লিখলাম না, জল ছিল 10 ইউনিট। তাহলে অ্যাসিড আর জল মিলে 14 আর 10 মিলে কত হয় 24 ইউনিট। বুঝা গেল? এটা কি টোটাল মিশ্রণ, দেখো বুঝতে পারো কিনা। অ্যাসিড 14 ইউনিট, জল 10 ইউনিট, দুটো যোগ করলে কত হয় 14 আর 10 মিলে 24 ইউনিট। এটা কি বলো দিকে, এটা হচ্ছে টোটাল মিশ্রণ। আর প্রশ্নে দেখো তো টোটাল মিশ্রণ কত দেওয়া আছে, 48 লিটার। দেখো আমার ভাষা বুঝতে পারো কিনা। তাহলে আমি যদি বলি 24 ইউনিটটা কি, তুমি বলবে টোটাল মিশ্রণের পরিমাণ। অ্যাসিড 14 ইউনিট, জল 10 ইউনিট, দুটো মিলে 24 ইউনিট, এটা হচ্ছে টোটাল মিশ্রণ। আবার যদি বলি 48 লিটারটা কি, এটা হচ্ছে টোটাল মিশ্রণ।
যেহেতু এটাও টোটাল মিশ্রণ, এটাও টোটাল মিশ্রণ, তাহলে আমরা বলতেই পারি 24 ইউনিটের ভ্যালুই কত বলো দেখি 48। এটাও টোটাল মিশ্রণের পরিমাণ, এটাও টোটাল মিশ্রণের পরিমাণ, তার মানে 24 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 48। কত দিয়ে গুণ করলে আসে 2 দিয়ে, 24 দুগুণে 48। তাহলে 24 এর ভ্যালু যদি 48 হয়, একটা জিনিস বলো দেখি, এসিড আগে ছিল 14 ইউনিট, এখন হলো 15 ইউনিট। কত ইউনিট মেশানো হয়েছে এসিড বলো দেখি? 1 ইউনিট। আমাকে এই 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে, বুঝা গেল? টোটাল মিশ্রণ 24, 24 এর ভ্যালু যদি 48 হয়, আমাকে বার করতে হবে বলছে কতটুক অ্যাসিড মেশানো হয়েছে। কতটুক অ্যাসিড মেশানো হয়েছে? 14 থেকে 15। কত ইউনিট অ্যাসিড মেশানো হয়েছে? 1 ইউনিট। আমাকে এই 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 24 এর ভ্যালু বার করতে গিয়ে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 1 এর ভ্যালু বার করতে গিয়ে এটাকেও 2 দিয়ে গুণ করব, 2 ওকে 2 লিটার। আমার ভাষা বুঝতে পারছো? টোটাল মিশ্রণ 24 ইউনিট, 24 এর ভ্যালু যদি 48 হয়, এবার অ্যাসিড মেশানো হয়েছে 1 ইউনিট, 1 এর ভ্যালু কত হবে? এটাকেও 2 দিয়ে গুণ করব, 2 ওকে 2 লিটার। এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। দেখো 5 নম্বরে কি বলছে, এ বি সি এর মধ্যে 4000 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে A:B 5:6 এবং B:C 2:3 হয়। এবার বলছে সি কত টাকা পাবে। আচ্ছা কি বলছে পরে কথা, এখানে 3 জন ব্যক্তি আছে, এ, আচ্ছা ফাঁকা ফাঁকা দিয়ে লিখি, এ বি সি। এ আর বি এর অনুপাত কত দেওয়া আছে বলো দেখি? 5:6। সি এরটা দেওয়া নেই, সি এরটা ফাঁকাই থাকলো। আরেকটা দেওয়া আছে B:C কত দেওয়া আছে? 2:3। B:C দেওয়া আছে 2:3। এর ঘর ফাঁকা আছে। এবার মন দিয়ে শুনবে, A:B 5:6 আর B:C হচ্ছে 2:3। মন দিয়ে শুনবে, এই ধরনের অঙ্কে এরকম যে ঘরটা ফাঁকা থাকবে না, পাশে কত আছে? 6, এখানে বসিয়ে দাও 6। কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। 6 এসি এর ঘর নেই ফাঁকা, তাহলে পাশে 6 আছে, 6 বসিয়ে দাও। এখানে বলো দেখি এর ঘর ফাঁকা আছে, 5 বসাবে না কিন্তু, উপরেরটা না, আর বাদিক বা ডান দিক, ডান দিকে কত আছে? 2, এখানে বসিয়ে দাও 2। কোনো ঘর যদি ফাঁকা থাকে বাদিক বা ডান দিকে, দেখো কি আছে সেটাই বসিয়ে দাও। এবার জাস্ট উপর থেকে নিচ বরাবর গুণ করো, 5 দুগুণে 10 ইস টু, উপর থেকে নিচ দিয়ে বরাবর গুণ করো 6 দুগুণে 12 ইস টু, উপর থেকে নিচ বরাবর গুণ করো 3 6 18, উপর থেকে নিচ বরাবর গুণ করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 2 দিয়ে ছোট করলে 5 দুগুণে 10 ইস টু, 2 দিয়ে ছোট করলে 6 দুগুণে 12 ইস টু, 2 দিয়ে ছোট করলে 9 দুগুণে 18। ওকে, তার মানে এর অনুপাত হচ্ছে এ পাবে 5 ভাগ বা 5 ইউনিট, সি পাবে 6 ভাগ বা 6 ইউনিট, আর সরি বি এটা, আর সি পাবে 9 ইউনিট। তাহলে এ কত ইউনিট টাকা পাবে? 5 ইউনিট, বি পাবে 6 ইউনিট, সি পাবে 9 ইউনিট। তাহলে টোটাল টাকার পরিমাণ কত? তিনটে যোগ করলে 5 যোগ 6 যোগ 9, 3 জনের টাকা যোগ করলে টোটাল কত হচ্ছে? 20 ইউনিট টাকা। এ 5 ভাগ বা 5 ইউনিট টাকা পাবে, বি পাবে 6 ইউনিট 11, সি পাবে 9 ইউনিট। টোটাল কত? 20 ইউনিট। বুঝে গেল? 3 জনের টোটাল টাকার পরিমাণ 20 ইউনিট, আর প্রশ্নে টোটাল টাকার পরিমাণ কত দেওয়া আছে বলো দেখি? 4000 টাকা। তাহলে আমি যদি বলি 4000টা কি বলো দেখি ফ্রেন্ডস? এটা হচ্ছে টোটাল টাকার পরিমাণ। আর এই 20 ইউনিট যে দেওয়া আছে এটাও কি টোটাল টাকার পরিমাণ? এটাও টোটাল টাকার পরিমাণ, এটাও টোটাল টাকার পরিমাণ। তার মানে 20 ইউনিটের ভ্যালু কত বলতে পারি বলো দেখি? 4000। আমার ভাষা বুঝতে পারছো? 20 ইউনিট কি টোটাল টাকার পরিমাণ। আবার এই 4000 যে টাকা দেওয়া আছে এটাও কি টোটাল টাকার পরিমাণ। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 4000 কত দিয়ে গুণ করলে আসে? 20 দুগুণে 40 আর 2 শূন্য, 200 দিয়ে গুণ করলে আসে। এটাও টোটাল টাকার পরিমাণ, এটাও টোটাল টাকার পরিমাণ। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 4000। এবার আমাকে বার করতে হবে কি সি কত পাবে। সি কত পাবে বলো দেখি? 9 ইউনিট। আমাকে 9 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এই ইউনিটের কম্পেয়ার গুলো বুঝতে পারছো তো? যারা রেগুলার দেখো তাদের তো এগুলো একদম খুব সহজ মনে হবে। যারা নতুন আসছো দেখো মন দিয়ে শুনবে, এটাও টোটাল টাকা, এটাও টোটাল টাকা। যেহেতু দুটো সেম জিনিস, তার মানে আমি বলতে পারি 20 ইউনিট মানে রিপ্রেজেন্ট করছে 4000 টাকাকে। কত দিয়ে গুণ করলে আসে? 200 দিয়ে। এবার আমাকে বার করতে বলছে সি কত পাবে। সি 9 ইউনিট টাকা পাবে। 9 ইউনিট মানে কত টাকাকে রিপ্রেজেন্ট করবে? 9 দুগুণে 1800 টাকা। বুঝতে পারছো? 20 এর ভ্যালু যদি 4000 হয়, 9 এর ভ্যালু কত হবে? 1800 টাকা। এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট প্রবলেম দেখো। 6 নম্বরে কি বলছে? 3 ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে 3 ব্যক্তির বর্তমান বয়সের যোগফল 171। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, 8 বছর আগে, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 8:7:6। এটা 8 বছর আগে। আর তাদের বর্তমান বয়স কত বলো দেখি? বর্তমান বয়স 171। এটা হচ্ছে বর্তমান। 3 জনের বয়স যোগ করলে কত হবে? 171। তাহলে এবার একটা জিনিস আমায় বলো দেখি,
বর্তমান বয়স যদি 171 হয়, অনুপাতটা যেহেতু 8 বছর আগের দেওয়া আছে, তাহলে আমরা বার করি 8 বছর আগে তাদের মোট বয়স কত ছিল। আমার ভাষা বুঝতে পারছো? এই অনুপাতটা কি বর্তমান না 8 বছর আগে? এটা হচ্ছে 8 বছর আগের বয়সের অনুপাত। যেহেতু এটা 8 বছর আগে বয়সের অনুপাত, আমরা এদিকেও বার করার চেষ্টা করি 8 বছর আগে তাদের মোট বয়স কত ছিল। বর্তমান বয়স 171 হলে 8 বছর আগে বয়স নিশ্চয়ই কম ছিল। এবার 8 বছর আগে বয়স কত কম হবে বলে দেখি, মন দিয়ে শুনবি। 3 ব্যক্তির বর্তমান বয়স 171, এটা বর্তমান বয়স। তাহলে 8 বছর আগে কত ছিল? প্রত্যেক ব্যক্তির বয়স, প্রথম ব্যক্তির 8, দ্বিতীয় ব্যক্তির 8, তৃতীয় ব্যক্তির 8, 8 8 কত? 16, 16 আর 8 24। তাহলে টোটাল 24 বছর কম ছিল। এই জায়গাটায় অনেকে ভুল করে। বর্তমান বয়স 171 হলে 8 বছর আগে অবশ্যই বয়স কম ছিল। প্রথম ব্যক্তির বয়সও 8 বছর কম ছিল, দ্বিতীয় ব্যক্তিরও 8 বছরে কম ছিল, তৃতীয় ব্যক্তিরও 8 বছর কম ছিল। তাহলে 8 8 16, 16 8 24, তার মানে টোটাল 24 বছর কম ছিল। তাহলে 171 থেকে 24 মাইনাস করলে কত হয়? 147। তাহলে আমি যদি বলি 147টা কি বলো দেখি, এটা হচ্ছে 3 ব্যক্তির টোটাল বয়স কত বছর আগে, এটা লিখে দিলেই বোধহয় বেটার হবে, তাই না? 8 বছর আগে। তাহলে 8 বছর আগে 3 ব্যক্তির টোটাল বয়স কত ছিল? 147। আর এদিকে যোগ করো তো 8 7 15, 15 আর 6 21 ইউনিট। আমি যদি বলি বলো দেখি এই 21 ইউনিটটা কি, তোমরা বলবে 3 ব্যক্তির টোটাল বয়স। তাহলে বলি যদি বলি এই 147টা তাহলে কি? এটাও 3 ব্যক্তির টোটাল বয়স, অর্থাৎ দুটো সেম জিনিস। এটাও 8 বছর আগে 3 ব্যক্তির বয়সের সমষ্টি, এটাও 8 বছর আগে 3 ব্যক্তির বয়সের সমষ্টি। তার মানে 21 এর ভ্যালু কত? 147। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? 7 দিয়ে। 7 কে 7, 7 দুগুণে 14। আমাকে বার করতে কি বলছে? কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স। কনিষ্ঠ ব্যক্তি কোনটা? তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি 6 ইউনিট। 6 এর ভ্যালু কত হবে? 21 এর ভ্যালু 147, 7 দিয়ে গুণ করলে আসে 7 21 847। তাহলে 6 এর ভ্যালু কত হবে? এটাকেও 7 দিয়ে গুণ করবো, 6 7 42 বছর। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স 42 বছর। এটা বলো দেখি বর্তমান না কিন্তু কত বছর আগে? 8 বছর আগে। এবার 8 বছর আগে বয়স যদি 42 থাকে, তাহলে বলবে বর্তমান বয়স 8 বছর বেশি হবে। আমার ভাষা বুঝতে পারছো? 8 বছর আগে ছিল 42, 8 বছর আগে যদি 42 থাকে, বর্তমান বয়স নিশ্চয়ই 42 হবে না, 8 বছর বেশি হবে। তার মানে +8, 42 আর 8 যোগ করলে 50 বছর। কি বুঝতে পারলে কি বললাম? 8 বছর আগে বয়স ছিল 42, তাহলে বর্তমান বয়স নিশ্চয়ই 8 বছর বেশি হবে। তাহলে 8 বছর বেশি মানে কত হবে? 42 যোগ 8, তার মানে কত বছর হবে? 50 বছর। বুঝা গেল? 8 বছর আগে ছিল 42, তাহলে বর্তমান বয়স 8 বছর বেশি হবে, 42 আর 8 যোগ করলে 50 বছর। এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো প্রতিদিনকার মতো আজকে তোমাদের একটি হোমওয়ার্ক দিব। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?